একটা সময় ছিল তাই না, যখন মনে হতো ওপেন এআইয়ের চ্যাটজিপিটিই বোধহয় সবকিছুর শেষ কথা। কিন্তু দেখুন, প্রযুক্তি প্রযুক্তি তো আর এক জায়গায় থেমে থাকে না। এই তো, খুব বেশি দিন আগের কথা নয়, কোডিংয়ের যে কোনো সমস্যায়, মানে ধরুন একটা জটিল কোড বা কোনো বাগ ফিক্সিং, সব কিছুর জন্যই কিন্তু আমাদের ভরসা ছিল GPT-4। আমরা যেন সেটার দিকেই তাকিয়ে থাকতাম। কিন্তু আজকের দিনে এসে পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেছে। ভাবা যায়, মাত্র 1 বছরে এআই জগতে যা ঘটল, বিশেষজ্ঞরা তাকে বলছেন দ্য গ্রেট এআই শিফট। একটা ওপেন সোর্স মডেল এসে কিনা ওপেন এআই আর জেমিনাইয়ের মতো বিলিয়ন ডলারের সাম্রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়ে গেল। তো চলুন এই নতুন প্লেয়ারের উত্থানের গল্পটা একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। গল্পটার শুরুটা কিন্তু বেশ মজার। সবাই যখন GPT-5 জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই হুট করে রিলিজ হলো DeepSeek R1। সত্যি বলতে শুরুতে কেউই তেমন পাত্তা দেয়নি। সবারই ধারণা ছিল এটা হয়তো আরও একটা সাধারণ ক্লোন মডেল হবে আর কি। কিন্তু আসল ঘটনাটা ঘটল যখন এর বেঞ্চমার্ক রেজাল্ট সামনে এলো। সিলিকন ভ্যালিতে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। যে মডেলটাকে শুরুতে প্রায় সবাই উপেক্ষা করেছিল, সেটাই কিনা অল্প কিছু দিনের মধ্যে প্রফেশনাল ডেভেলপারদের জন্য একটা নতুন স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ালো। প্রশ্ন হল, কিভাবে এই মডেলটা এত দ্রুত সবার উপরে চলে এলো? আচ্ছা, এর সাফল্যের মূল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর আর্কিটেকচার আর কার্যকারিতার মধ্যে। ডিপসিক R1 ব্যবহার করেছে একটা বিশেষ আর্কিটেকচার, যার নাম মিক্সচার অফ এক্সপার্টস বা MOE। সহজ করে বললে এটা অনেকটা আমাদের মস্তিষ্কের মতোই। পুরোটা একসাথে কাজ না করে যখন যে কাজের জন্য যে বিশেষজ্ঞ অংশটার দরকার, শুধু সেইটুকুই অ্যাক্টিভ হয়। আর এর ফলেই এটা হয়ে উঠেছে অবিশ্বাস্য রকম দ্রুত আর সাশ্রয়ী। এর এফিসিয়েন্সিটা ঠিক কতটা বলি, যেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের মডেল ট্রেন করতে হাজার হাজার জিপিইউ ব্যবহার করে, সেখানে ডিপসিক দেখিয়ে দিল যে তার 1/4 খরচেই একই কোয়ালিটির মডেল বানানো সম্ভব। আর ঠিক এই কারণেই আজ একটা সাধারণ ম্যাকবুক বা গেমিং পিসিতেও আমরা সুপার কম্পিউটার লেভেলের একটা কোডিং অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। কিন্তু শুধু স্পিড বা কম খরচই সবটা নয়, তাই না? আসল বিপ্লবটা কিন্তু ঘটেছে এর রিজনিং বা যৌক্তিক চিন্তার ক্ষমতায়। তো কি এমন আছে এর মধ্যে যা একে অন্যদের চেয়ে ভালোভাবে চিন্তা করতে শেখাচ্ছে? ব্যাপারটা হলো, R1 মডেলটা হুট করে উত্তর দিয়ে দেয় না। এটা আগে চিন্তা করে। এই পদ্ধতিটাকে বলা হয় চেইন অফ থট। মানে এটা প্রথমে সমস্যাটাকে ভাঙে, তারপর ভাবে যে এর সম্ভাব্য সাইড এফেক্ট কী হতে পারে, যেমন ধরুন ডেডলকের ঝুঁকি। এরপর সবচেয়ে ভালো কৌশলটা বেছে নেয় এবং সবশেষে ফাইনাল কোডটা জেনারেট করে। আর এইখানেই আসল পার্থক্যটা তৈরি হয়। দেখুন, একজন জুনিয়র ডেভেলপার শুধু কোড লেখে, কিন্তু একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কোড লেখার পেছনের কেন আর কিভাবে নিয়েও ভাবে। ডিপসিক R1 হল ঠিক সেই সিনিয়র ইঞ্জিনিয়ারের মতো। প্রযুক্তি তো দারুণ, কিন্তু দিন শেষে দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ: খরচ আর প্রাইভেসি। আর বিশ্বাস করুন, ঠিক এই দুটো জায়গাতেই ডিপসিক R1 আসল খেলাটা খেলেছে। খরচের দিকটা যদি দেখি, GPT-4 বা GPT-5 এর API ব্যবহারের খরচের তুলনায় ডিপসিক R1 এর খরচ ভাবা যায় প্রায় 10 থেকে 20 গুণ কম। খরচের এই বিশাল পার্থক্যটার জন্যই কিন্তু অনেক স্টার্টআপ আর ছোট কোম্পানি এখন তাদের পুরো ইন্টারনাল কোডিং টুলস এই মডেলের ওপর বানাচ্ছে, যা আগে খরচের কারণে তারা ভাবতেই পারত না। তবে আমার মতে আসল বিপ্লবটা কিন্তু প্রাইভেসিকে ঘিরে। চ্যাটজিপিটি ব্যবহার করতে গেলে আপনার ডেটা তাদের ক্লাউড সার্ভারে পাঠাতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু ডিপসিক R1 যেহেতু একটা ওপেন ওয়েট মডেল, এটাকে সরাসরি ডাউনলোড করে নিজের মেশিনে বা নিজের সার্ভারে চালানো যায়। মানে আপনার ডেটা কোথাও বাইরে যাচ্ছেই না। আর ঠিক এই কারণে ব্যাংকিং, ডিফেন্স বা হেলথ কেয়ারের মতো সেক্টরগুলোতে, যেখানে ডেটা প্রাইভেসি সবচেয়ে বড় কথা, কোডিংয়ের জন্য ডিপসিক R1 এখন প্রায় একমাত্র পছন্দ হয়ে দাঁড়িয়েছে। তো এত সবকিছুর পর চূড়ান্ত রায়টা কি? কোডিংয়ের জগতে কি তাহলে সত্যিই একজন নতুন রাজার অভিষেক হয়ে গেল? বাস্তব জগতের কিছু চ্যালেঞ্জে দেখা গেছে R1 আসলেই কতটা এগিয়ে, যেমন বহু পুরনো কোডকে নতুন ভাষায় কনভার্ট করা, কিংবা
একটা অস্পষ্ট এরার লগ থেকে আসল সমস্যাটা খুঁজে বের করা বা একদম নতুন কোনো ফ্রেমওয়ার্ক শিখে ফেলা, এই সব ক্ষেত্রে এটা ওর প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে। আর সবচেয়ে বড় কথা, এটা শুধু কোড অনুবাদ করে না, কোডটাকে আরও ভালো মানে অপটিমাইজও করে দেয়। কিন্তু রুখুন, সবকিছুই কি তাহলে পারফেক্ট? না, একদমই না। দেখুন, কোনো প্রযুক্তি নিখুঁত হয় না, আর DeepSeek R1-এরও কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। যেমন লজিক আর রিজনিংয়ের দিক থেকে এটা হয়তো অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু এর ইকোসিস্টেম বা টুলসগুলো এখনও চ্যাট জিপিটির মতো অতটা পরিণত বা ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠেনি। আবার ধরুন, ক্রিয়েটিভ কোনো কাজ বা ছবির সাথে কাজ করার মতো মাল্টিমডের ক্ষমতার ক্ষেত্রেও চ্যাট জিপিটি কিন্তু এখনও অনেক বেশি ভার্সেটাইল। তাহলে এর মানে কি চ্যাট জিপিটির দিন শেষ? না, মোটেও তা নয়। সাধারণ ইউজারদের জন্য এর ইউজার ফ্রেন্ডলি ইকোসিস্টেম আর মাল্টিমোডাল ক্ষমতার কারণে এটা এখনও খুবই জনপ্রিয়। কিন্তু একজন প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের দিনে পছন্দটা কিন্তু বেশ পরিষ্কার। এর অতুলনীয় লজিক্যাল রিজনিং, অবিশ্বাস্য কম অপারেটিং খরচ, আর সবথেকে বড় কথা, লোকালি অর্থাৎ নিজের মেশিনে ব্যক্তিগতভাবে চালানোর যে স্বাধীনতা, এই তিনটে জিনিসই DeepSeek R1-কে কোডিংয়ের জগতে রাজার আসনে বসিয়ে দিয়েছে। তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এআই এর ভবিষ্যতে কি ওপেন সোর্সের এই স্বাধীনতা ক্লোজড ইকোসিস্টেমের সুবিধার উপর সবসময় জয়ী হবে? এর উত্তরটা শায়দ সময়ই আমাদের দেবে।